মীরা সাধারণ একজন স্কুল ছাত্রী। স্বপ্ন ছিল, ভবিষ্যৎ ছিল, কিন্তু এক রাতে পার্টি থেকে ফেরার পথে 5 জন স্কুল ছাত্র মিলে তাকে গণধর্ষণ করে। ন্যায় বিচারের আশায় গিয়ে দাঁড়ায় আইনের সামনে। বিষয় সবার সামনে পরিষ্কার, অপরাধী কে, কিভাবে তারা এটা করলো। 5 জন ছেলেগুলো ধরা পড়ে। আদালতও তাদের পর্যাপ্ত পরিমাণ সাজা শোনানো হয়। সবাই ভাবে মীরা ন্যায় বিচার পেয়েছে, গল্প হয়তো এখানেই শেষ। কিন্তু হঠাৎ করেই এই গল্প সেইখান থেকে নিয়ে নেয় এমন এক অপ্রত্যাশিত মোড়। কারণ একজন মা তার ছেলের অপরাধ ঢাকতে নয়, বরং তাকে বদলাতে চায়। কিন্তু তার সেই বদলানোর পথটা কতটা সঠিক? আর মায়ের এই চেষ্টার মাঝেই বেরিয়ে আসে এমন কিছু সত্য, এমন কিছু টুইস্ট, যা প্রমাণ করে দিবে সবকিছু আমরা যেভাবে দেখি, যেভাবে শুনি, আসলে সেভাবে নাও হতে পারে। বিশ্বাস করুন, এই মুভির শেষটা আপনাকে, আমাকে, সবাইকে চমকে দিবে। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ। আজ আপনাদের জন্য 2026-এর সদ্য মুক্তি পাওয়া একটা তেলেগু ড্রামা থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, যার নাম হচ্ছে ইউফোরিয়া। তামিলনাড়ু সেন্ট্রাল কোর্ট। পুরো কোর্টের মধ্যে একটা বিষয় নিয়ে মাতামাতি চলছে। দিব্যা নামের একটা মহিলা নাকি তার নিজের উপরে নিজে কেস করতে চলেছে। ইতিহাসে এই প্রথমবারের মতো এমন ঘটনা। সবাই তো এই বিষয় নিয়ে একদমই অবাক। তো একটু পরে সে দিব্যা নামের মহিলাটাও এখানে কোর্টে এসে পৌঁছে। মিডিয়ার লোকজন, সাধারণ লোকজন দিব্যাকে ঘিরে ধরার মতো অবস্থা। যে যার মতো করে তাকে নিয়ে কমেন্ট করছে। হয়তো এই মহিলা বাসায় স্বামীর সাথে ঝগড়া করে স্বামীকে মেরে দিয়েছে, না হয় বাচ্চাকে মেরে দিয়েছে, আর এখন কোর্টে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে এসেছে। এইভাবে আর কি, যার মুখ দিয়ে যেরকম আসছিল দিব্যাকে নিয়ে বলছে। কিন্তু আসল সত্যতা কি, ওইটা দেখানোর জন্য সিনেমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এখানে আমাদের বিকাশ পাবলিক স্কুল নামের শহরের অনেক নামি দামি একটা স্কুলকে দেখানো হয়। আর এই বিকাশ পাবলিক স্কুলের প্রিন্সিপাল অন্য কেউ না, সেটা দিব্যাই ছিল। আর স্কুলটা ছিল তাদেরই, অর্থাৎ তার স্বামীর। তাদের একমাত্র ছেলে বিকাশ, তার নাম অনুসারেই এই স্কুলের নাম রেখেছে। বিকাশও এই স্কুলে লেখাপড়া করছে। এখন মা যেহেতু স্কুলের প্রিন্সিপাল, তাই ছেলেরা ভয় কিসের হচ্ছে সেটাই আর কি। যতটা সে পড়ালেখায় চালু ছিল, ততটা আবার বদমাশিতেও। বলা যেতে পারে পুরো স্কুলের সবচেয়ে বেয়াদব একটা ছেলে সে। আর তার সাথে অবশ্য তার 4 সাঙ্গপাঙ্গও ছিল। 4 জনই একই ক্লাসে পড়ালেখা তো করে, কিন্তু তাদের ফুল টাইম কাজ ছিল নেশা করা, আওয়ারাগিরি করা, পার্টি করা, এগুলোই। স্কুলের সব ছেলেফেলেরাই এদের নিয়ে পেরেশান, কিন্তু কেউ ভয়ে কোনোদিন কমপ্লেন দিতে পারে না। যাই হোক, পরবর্তী সিনে আমরা মীরা নামের এই মেয়েটিকে দেখতে পাই। মীরার পরিবারের ব্যাপারে বলতে গেলে শিক্ষিত একটা পরিবার। সবাই যার যার মতো তাদের কাজ নিয়ে বিজি। মীরার স্বপ্ন হচ্ছে পড়ালেখা শেষ করে সে একজন আইএএস অফিসার হবে। অবশ্যই এর জন্য সে অনেক মেহনতও করছিল। তো এইভাবে একদিন মীরার এক বান্ধবী তাকে কল করে বলতে শুরু করে, তোকে বলেছিলাম না আমাদের স্কুলের কিছু বন্ধুবান্ধবরা মিলে একটা পার্টি রেখেছে, চল আমার সাথে তুইও যাবি। কিন্তু মীরা এসব পার্টি শার্টি একদমই পছন্দ করে না, বলে না ইয়ার, বাবা মানবে না। তার বান্ধবীটা বলে, আরে তুই মোবাইল স্পিকারে দে, আঙ্কেলের সাথে আমি কথা বলছি। তো কথা মতো মীরাও মোবাইল স্পিকারে দিলে তার বান্ধবীটাও তার বাবাকে মানানোর জন্য লেগে যায়। আরে আঙ্কেল যে এত টেনশন কেন নিচ্ছেন? এরকম তো সবসময় আমাদের সুযোগ হয় না, মাঝে মধ্যে একটু পার্টি শার্টি করা প্রয়োজন, তাই না? তো এইসব শুনে মীরার বাবাও মীরাকে পারমিশন দিয়ে দেয়। যার পরবর্তী সিনেই এরা দুজন সেই ক্লাবে গিয়ে পৌঁছে যেখানে সে পার্টিটা হচ্ছিল। একই সাথে এই পার্টিতে আমরা সেই বিকাশ এবং তার সে 4 বন্ধুকেও দেখতে পাই। তো যখনই এখানে বিকাশের নজর মীরার উপর পড়ে না, তখনই সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিন্তু মীরা খুবই সাবধানতার সাথে এসব হ্যান্ডেল করছিল, কারণ সে খুবই সাদাসিধে একটা মেয়ে। বিকাশ অনেক চেষ্টা করার পরও যখন দেখে না একে এইভাবে পড়ানো যাবে না, তখন সে মীরার সাথে জাস্ট একজন ফ্রেন্ড হওয়ার কথা বলে। অনেক জোরাজোরি করাতে মীরা বলে, ঠিক আছে, বন্ধু হওয়া তার কী বা যায় আসবে, চলো হলাম আর কি বন্ধু। বিকাশের বাকি সাঙ্গপাঙ্গগুলো এসে সবাই মিলে তারা বসে আড্ডা দেয়। মীরারও সুন্দর একটা টাইম পাস হয়। যদিও প্রথমে সে কমফোর্টেবল ছিল না, তারপরও কি আর করার, ধীরে ধীরে মানিয়ে নেয় আর কি। যাই হোক, এইভাবে আর কি সবাই মিলে তারা সে পার্টিটা এনজয় করে। যার একটু পর গিয়ে মীরা এবং তার সে বান্ধবীটা ওখান থেকে বেরিয়ে যায়। মীরার বান্ধবীটা তার মতো করে চলে যায়, কারণ মীরা তাকে বলেছে যে তুমি চলে যাও, আমি বাবাকে কল করছি, বাবা আমাকে নিতে আসবে। সিন কাট হয়ে কিছুক্ষণ পর শিফট হয়। দেখা যায় মীরা বাসায় ফিরেছে, কিন্তু তার হালত দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে, নাকি সে নেশায় আছে ওটা বোঝা যাচ্ছে না। অনেকটাই ঢুলতে ঢুলতে উপরে তার রুমে গিয়ে গোসল করতে চলে যায়। কিন্তু গোসল করার সময় এইখানে দেখা যায় তার শরীর থেকে অনেক পরিমাণে রক্ত বের হচ্ছিল। আর আমাদেরও বুঝতে আর দেরি হয় না, মীরার সাথে কোনো একটা খারাপ হয়েছে। মীরা কিছু বুঝতে পারছে না এটা কি হয়ে গেল।
ক্লান্ত শরীরে নিয়ে এসে ওভাবে গিয়ে বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়ে। সিন চলে যায় পরবর্তী দিন। মীরাকে তার সেই বান্ধবীটা কল করে বলতে শুরু করে, জলদি ইনস্টাগ্রাম চেক কর, কাল যে ছেলেগুলোর সাথে পরিচয় হয়েছে না, তারা তোর একটা ভিডিও ভাইরাল করেছে, জলদি দেখ। তো এইখানে কথা মতো মীরাও যখন ইনস্টাগ্রাম চেক করে দেখে, তার পায়ের নিচ থেকে তো মাটি সরে যায়। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে বিকাশ এবং তার সে বন্ধুগুলো মিলে গাড়ির ভিতর মীরার সাথে খারাপ করছিল। এটা দেখে মীরা তো পুরো শেষ হয়ে যায়। তার এত এত স্বপ্ন, তার মেহনত সব কিছু শেষ। একা একা রুমে বসে কান্না করে যায়। অন্যদিকে দেখা যায় সেই বিকাশ এবং তার সে বন্ধুগুলো যারা এটা করেছে। বিকাশ তার সে বন্ধুগুলোকে বকছে, আবে ভিডিও করেছিস ঠিক আছে, কিন্তু আবার সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার কি প্রয়োজন ছিল? বেকুবের দল, কত বড় ভুল করলি এটা। এখন যদি সে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন দেয়, সবাই ফাঁসবো কিন্তু, জলদি ভিডিও ডিলিট কর। কথা মতো এরা তাড়াতাড়ি ভিডিওটা সরিয়ে নেয়। এর সাথে কয়েকদিনের জন্য কোথাও গায়েব হয়ে যাওয়ার সিদ্ধান্তও নেয়। এইসব করে এরা তো টেনশন ফ্রি। কিন্তু ওইদিকে মীরা তো প্রতি সেকেন্ডে এইসব নিয়ে টেনশন করে করে মরছে। তার বিহেভিয়ারও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তার বাবা মাও নোটিস করতে পারছে যে কিছু একটা তো হয়েছে। কিন্তু যখনই তার বাবা তাকে ধরে জিজ্ঞাসা করছিল, মীরা তাকে ধমক দিয়ে দূরে সরিয়ে দেয়। তারপর কান্না করতে করতে মাকে জড়িয়ে ধরে রাখে। এসব দেখে পুরো পরিবার টেনশনের মধ্যে পড়ে যায়, আমার মেয়ের কি হয়ে গেল। মা তাকে জিজ্ঞাসা করে যে সত্যি বল কি হয়েছে। এক পর্যায়ে গিয়ে মীরাও কান্না করতে করতে তার মাকে সব কিছু জানায়। আর এইখানে আমরা দেখি কাল রাতে পার্টি শেষ করে ক্লাব থেকে বের হওয়ার পর মীরা তো তার বান্ধবীকে পাঠিয়ে দিয়েছিল তার বাবা তাকে পিক আপ করতে আসবে বলে। এরপর মীরা ওইখানে দাঁড়িয়ে তার বাবাকে কল করছিল, কিন্তু কিছু নেটওয়ার্ক সমস্যার কারণে কল যাচ্ছিল না। ঠিক ওই সময় বিকাশ এবং তার সে বন্ধুগুলো গাড়ি নিয়ে বের হয়। মীরাকে দেখে বলতে শুরু করে, আর চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। অবশ্য মীরা তাকে না করে দেয় যে না না, আমার বাবা আসছে আমাকে নেওয়ার জন্য। কিন্তু বিকাশ ছিল নাছুরবন্দা, বলে আর চলো আমরা সেইখান দিয়ে যাচ্ছি, আরামসে তোমায় নামিয়ে দিব, সমস্যা কি, চিন্তা কেন করছো? যদিও মীরা যেতে তো চাচ্ছিল না, কিন্তু বিকাশের এরকম জোরাজোরি করাতেও আবার মুখের উপর সে নাও বলতে পারছে না। বলা যায় একরকম জোরপূর্বকই বিকাশরা তাকে তাদের গাড়িতে বসতে বাধ্য করে। তবে গাড়িতে ওঠার আগেও মীরা শেষবারের মতো তার বাবাকে কল করার চেষ্টা করছিল, এটাই বলার জন্য যে সে বিকাশদের গাড়িতে করে আসছে, কিন্তু তখনও কল যাচ্ছিল না। যাই হোক, এইভাবে এক প্রকার না চাইতেও মীরাকে তাদের গাড়িতে বসতেই হয়, যেটাই ছিল তার জীবনের সবচেয়ে একটা বড় ভুল। অর্ধেক রাস্তা যাওয়ার পর বিকাশরা গাড়ি দাঁড় করিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া কিনে, আর সেই সুযোগে তারা খাবারগুলোর মধ্যে নেশা জাতীয় কিছু একটা মিশিয়েও দেয়। এরপর যে খাবারগুলো নিয়ে এসে তারা মীরাকে খাওয়ায়। একটুখানি খেতেই মীরার মাথা চক্কর দিতে শুরু করে। তখনই সে একটু একটু আন্দাজ করতে পারছিল যে কোনো একটা খারাপ হতে চলেছে, যার জন্য সে চেষ্টাও করছিল তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু কোথায় আর পারবে, এই জানোয়ারগুলো তাকে আর বের হতে দেয় না। এক পর্যায়ে গিয়ে মীরা পুরোপুরি বেহুশ হয়ে যাওয়ার পর এরা তাকে সুনসান একটা জায়গায় নিয়ে গিয়ে একের পর এক, কি আর বলবো, বুঝতেই তো পারছেন, শুধু করেই না, তারা এসবের আবার ভিডিও বানায়। তারপর ওই হালতে মীরাকে এক জায়গায় ছেড়ে দেয়। মীরা কোনোরকম করে বাসায় ফিরে এসেছিল। এইসব কিছু জানার পর এখন মীরার মা তো অজোরে কাঁদতে শুরু করে। মীরার বাবাকেও সব কিছু জানায়। সবাই তারা কান্না করছিল আর বলছিল আমার মেয়ের সাথে এটা কি হয়ে গেল। এরপর তাড়াতাড়ি প্রথমে তারা ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, মানে সেন্সিটিভ বিষয়, আগে ট্রিটমেন্ট তো করতে হবে তাই না। কিন্তু মীরা বলে না না, আমি আগে ডক্টরের কাছে না, আমি আগে পুলিশ স্টেশন যাব, তাদের সবার নামে আমি কেস করব। মীরার কথা মতো তার বাবাও তাকে নিয়ে তার পরিচিত পুলিশ অফিসারের কাছে যায় ও ছেলেগুলোর নামে কমপ্লেন করার জন্য। নিয়ম অনুযায়ী অফিসারও মীরার কাছ থেকে জিজ্ঞাসা করে যে কি কি হয়েছিল, তারা কয়জন ছিল, এগুলো আর কি। কিন্তু মীরা বেচারি এত পরিমাণের ভেঙে পড়ে, মুখ দিয়ে কিছু বলতে পারছে না, মানে ট্রমায় চলে যায় আর কি। বিষয়টা দেখে অফিসারটা বলে মেয়েকে নিয়ে সেন্ট্রালে যাও, ওইখানে লেডি ডক্টর আছে, উনি মীরাকে সান্ত্বনা দিয়ে তাকে স্বাভাবিক করবে, সবকিছু জিজ্ঞাসা করতে পারবে। কথা মতো মীরার বাবা তাকে নিয়ে ওইখানে যায়। এই ডক্টরও মীরাকে অনেক আদরের সাথে তার বিষয়টা হ্যান্ডেল করে, তাকে ধীরে ধীরে ট্রমা থেকে বের করার চেষ্টা করে। কি হয়েছিল না হয়েছিল, তারা কারা ছিল, কজন ছিল, সবকিছুই তার কাছ থেকে জেনে নেয়। মীরাও এক এক করে তাকে সবকিছু বলে, সাথে ওই লোকেশনও যেখানে তারা এসব করেছিল। যার সাথে সাথে পরবর্তী সিনেই পুলিশরা ওই লোকেশনে গিয়ে সেখানে তারা তদন্ত করতে শুরু করে। ওইখান থেকে তারা ডিটেলস কালেক্ট করতে শুরু করে। অবশ্য এইখানে তারা বিকাশদের ইউজ করা টিস্যু পেপার আরও এরকমের কিছু জিনিসপত্র পায় আর কি, যেগুলো তারা মীরার সাথে খারাপ করার সময় ইউজ করেছিল। এরই সাথে সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করে দেখা যায় সবকিছু একদম পানির মতো পরিষ্কার। সিসিটিভিতেও বিকাশদের কারটা ধরা পড়েছে,
যেটাতে করে তারা মীরাকে নিয়ে যাচ্ছিল, যা দেখে পুলিশেরও আর সন্দেহ থাকে না যে ঘটনা আসলে সত্যি। ব্যাস সাথে সাথে তারা বিকাশদের তালাশ করতে শুরু করে দেয়। এমনকি দেখতে দেখতে এক এক করে এই ঘটনার সাথে বিকাশরা যে কজন জড়িত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করে ফেলা হয়। ধীরে ধীরে বিষয়টাও পরিণত হয় ধামাকাদার ব্রেকিং নিউজে। তা না পেরে পুলিশেরও একটা মিডিয়া কনফারেন্স ডাকতে হয়, যেখানেও মিডিয়ার লোকজন পুলিশের উপর আঙুল তুলছে যে এরকম শুধু আজ না, একটার পর একটা এরকম ক্রাইম ঘটেই চলেছে। পুলিশ কবে এসবের সুরাহা করবে, কবে তারা এই ক্রাইম রেট কমাতে পারবে? তো এখানে অফিসার জয়দেব, যে কিনা এই কেসটার দায়িত্বে ছিল, সে মিডিয়ার লোকজনদেরকে বলে, আপনাদের সবারই তো আপনাদের চ্যানেলের জন্য ভিডিও আর হেডলাইন চাই, তাই তো? আরে আপনারা এটা কেন বুঝেন না যে আপনারা এরকমটা করে কতজনের জীবন নষ্ট করছেন? নিজেরা তো টিআরপির পিছনে লেগে থাকেন। যাদের উপর দিয়ে, যে পরিবারের উপর দিয়ে এইসব কিছু যাচ্ছে না, তাদের ব্যাপারে একবার ভাবুন কি কষ্ট চলছে তাদের মনের মধ্যে। মিডিয়ার লোকজনের প্রশ্ন, স্যার কি বলছেন, কি এসব কি বলতে চান আপনি? তখনই জয়দেব স্ক্রিনে ছোট্ট একটা মেয়ের একটা ফটো দেখায়। ফটোটা দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করে, আপনাদের মধ্য থেকে কেউ কি এই বাচ্চাটিকে চেনেন? মিডিয়ার লোকজন সবাই চুপ, কেউ তাকে চিনতে পারছে না। তখন জয়দেব সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে শুরু করে। মাত্র কয়েক বছর আগেই এরকম স্কুলের কিছু স্টুডেন্টরা স্কুল ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে নেশা করে মাস্তি করতে করতে যাচ্ছিল। মাস্তিতে তারা এতটাই বিজি হয়ে যায়, তখন এই বাচ্চার পরিবার যারা কিনা গাড়ি নিয়ে অন্য কোথাও যাচ্ছিল তাদের গাড়িটার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ভয়াবহ একটা কাণ্ড। অ্যাক্সিডেন্টে বাচ্চাটি সহ কেউই বাঁচতে পারেনি। তখন ওই স্কুলের সে বাচ্চাগুলোর মধ্যে যে কার ড্রাইভ করছিল না, তার নাম ছিল সাহিল। আর অফকোর্স তখন সে ছিল মাইনর বয়সে, যার কারণে তার বেশি দিন সাজাও হয়নি। এরপর জেল থেকে বের হয়ে যায় বড় একটা গুন্ডা। এখন আপনাদের কেন এই ঘটনাটা বললাম? হ্যাঁ, ওই সময় আপনারাই তো এই নিউজটা কাভার করেছিলেন। তাহলে দেখলেন তো কয়েক বছর যেতে না যেতেই এই ঘটনা সহ বাচ্চা মেয়েটিকে ভুলে গেছেন। কারণ আপনারা শুধুমাত্র সবসময় আপনাদের টিআরপি কিভাবে বাড়ানো যায়, কিভাবে আপনারা ব্রেকিং নিউজ তৈরি করবেন, হেডলাইন তৈরি করবেন, ওইগুলো নিয়ে পড়ে থাকেন। দেখুন, বিগত 5-10 বছর ধরে অপরাধের হার কিন্তু বেড়েই চলেছে। আর সে অপরাধগুলোর মধ্য থেকে বেশিরভাগ অপরাধী সংঘটিত হচ্ছে মাইনর বয়সে থাকা ছেলেফেলে দ্বারা। কারণ তাদের সাজাও কম হয়, আর যদি তারা বেরিয়েও যায়। এরই মাঝে এখন মীরার কেসটাও যে সামনে এলো, যার মধ্যেও যারা এটা করেছে সবাই মাইনর। সবাই হচ্ছে বড় বাপের আদরে বাঁদর হওয়া সন্তান। কারো বাপ মিনিস্টার, তো কারো বাপ সরকার, আবার কারো বাপ শহরের নামকরা বিজনেসম্যান। আর এতক্ষণ হয়তো আপনারা জেনেছেন, এদের মধ্যে যে মেন বিকাশ নামের ছেলেটা আছে না, তার মা দিবিয়া তো এত বড় একটা স্কুলের প্রিন্সিপাল। নিজে তো সে বছরখানেক আগে এই বাচ্চাটির পরিবারের সাথে হওয়া সেই অ্যাক্সিডেন্টার ইনসাফ চেয়েছিল। কিন্তু দেখো এখন তার সন্তানই এত বড় একটা অপরাধ করে বসলো। এর দায়ভার কে নিবে? আমরা নিব? জয়দেব এইভাবেই এক এক করে মীরার কেসের সাথে যারা যারা জড়িত ছিল না, তাদের সবারই নাম, অর্থাৎ ছেলেগুলোর বাবার নাম সহ তাদের পরিচয় সবকিছুই সামনে নিয়ে আসে। আর এগুলো জানতে পেরে এদিকে দিবিয়া তো পুরোটাই ভেঙে পড়ে। নিজের ছেলেকে সে শিক্ষা দিতে পারেনি, এতগুলো বাচ্চাদের আর কি শেখাবে? লজ্জায় অপমানে সে সাথে সাথে স্কুলের প্রিন্সিপাল পদ থেকে রিজাইন করে নেয়। তারপর বাসায় এসে তার স্বামীকে কথা শোনাতে শুরু করে যে তোমার কারণে আজ এমনটা হয়েছে। যখনই বলতাম ছেলেকে শাসন করো, এটা ওটা দিও না, তখনই তুমি আমাকে রাগ দেখাতে। সাইকেল দেওয়ার বয়সে এত দামি দামি কার দিয়েছ, মাথার উপর তুলে নাচিয়েছ, এমনটা তো করবেই। এ বলে যা হয়েছে তা তো হয়ে গেছে, তাই না? এবার আমাদের ছেলেকে বাঁচানোর বিষয় তো চিন্তা করতে হবে। এই কথায় দিবিয়া বলে, আমি কিছু করতে যাচ্ছি না, যেটা আইন সিদ্ধান্ত নিবে ওটাই হবে। আর খবরদার তাকে বাঁচানোর কথা যেন মাথায়ও না আসে। এসব নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া চলছিল। অন্যদিকে দেখা যায় সাধারণ লোকজন সবাই মিলে রাস্তায় নেমেছে। মীরার জন্য তারা প্রোটেস্ট করছিল। সবার একটাই দাবি, বিকাশ এবং এই কাজটা যারা করেছে তাদের যেন অ্যাডাল্ট বয়সে অপরাধ করলে যেটা সাজা হতো ওটাই যেন হয়, মাইনর বলে যেন আর ছেড়ে না দেয়। সিন চলে যায় এখান থেকে লকআপে জয়দেবের উপর। তারা বিকাশ এবং তার সে 4 বন্ধুগুলোকে তো ধরে নিয়ে এসে তাদের জয়দেব আগে আচ্ছা মতো পিটিয়েছেও। কিন্তু এত মার খাওয়ার পরও এরা তাদের অপরাধ কবুল করছে না। তাই জয়দেব তাদের জন্য অন্য একটা শাস্তির ব্যবস্থা করে। তাদের গোল করে বসিয়ে একটা টেবিলের উপর এতগুলো বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে। তারপর জোর জবরদস্তি তাদের একটার পর একটা বিরিয়ানির প্যাকেট খাইয়ে চলেছে। এমন অবস্থা, খেতে খেতে এক পর্যায়ে তাদের হালত খারাপ। মানুষকে খাবার খাইয়েও যে এরকম সাজা দেওয়া যায় ওটা তাদের মাথায়ও ছিল না। ভয়ে তারা সবকিছু কবুল করে নেওয়ার জন্য রাজি। জয়দেবও তাদের সবাইকে ক্রাইম সিনে নিয়ে যায়, কিভাবে কি করেছে সবকিছু রিক্রিয়েট করার জন্য। এরাও ভয়ে কিভাবে কি করেছে না করেছে প্র্যাকটিক্যালি জয়দেবদের সামনে আবারও সবকিছু করে দেখাতে হয়। যার পর তাদের নিয়ে যাওয়া হয় তাদের স্পাম টেস্ট করাতে। জয়দেব আসলে এইসব করে তাদেরকে মাথা নিচু করাতে চায়,
বোঝাতে চাই যে তোমাদের 2 মিনিটের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য একটা মেয়ের জীবন তোমরা কিভাবে বরবাদ করে দিয়েছ। একের পর এক এভাবে এগুলোর সম্মুখীন হতে হতে এখন এরাও বুঝতে পারছে। এইভাবে পদে পদে আমাদের এখন মাথা নিচু হচ্ছে। জানি না সামনে আর কি অপেক্ষা করছে। বিকাশ তো এসব আর নিতে পারছিল না। বিকাশ তো এত লজ্জা আর নিতে পারছিল না। ওইখানে পড়ে থাকা কিছু একটা খেয়ে সে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কারণ সে আর অপমান নিতে পারছিল না। কিন্তু ঠিক টাইমে তাকে হসপিটাল নিয়ে যাওয়ায় সে কোনো রকমের বেঁচে যায়। যখন দিব্যাদের বিষয়টা জানানো হয় যে আপনাদের ছেলে এরকম কাণ্ড করে বসেছে, এখন হসপিটালে অ্যাডমিট আছে, দিব্যারও তাড়াতাড়ি হসপিটাল ছুটে আসে। বিকাশ তার মাকে দেখে মনে করে তার মা হয়তো তাকে বাঁচাতে এসেছে, কিন্তু না, দিব্যা এখানে তাকে বলে তুই যেটা করেছিস অনেক বড় একটা অপরাধ করেছিস, এর জন্য তোকে শাস্তি তো পেতে হবেই, বলে সে সেখান থেকে চলে যায়। এইসব শুনে বিকাশও একদম অবাক যে তার মা তার পাশে নেই। যাই হোক, এর পরবর্তী সিনে মীরার সে কেসটা কোর্টে গিয়ে পৌঁছে। জাজ মীরার কাছ থেকে সব কিছু ডিটেলসে জিজ্ঞাসা করে। মীরাও সব কিছুই যা যা হয়েছিল সব কিছু খুলে বলে যে এরা ওই দিন পার্টির সময় প্রথমে আমার সাথে বন্ধুত্ব করে। আমি অনেক মানা করেছিলাম, তারপরও তারা আমাকে জোর জবরদস্তি লিফট দেওয়ার নাম করে তাদের গাড়িতে নেয়। তারপর মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে নেমে সেখান থেকে কিছু খাবার কিনে জোরপূর্বক আমাকে সেগুলো খাওয়ায়। ওগুলো খেতে আমার মাথা চক্কর দিতে শুরু করে। তারপর তারা আমার সাথে জোর জবরদস্তি করে উসব করে। এইখানে মীরাদের বিপক্ষে লয়ার একটা বলে ওঠে, এখনও পুলিশ তেমন কোনো যথাযথ প্রমাণ কালেক্ট করতে পারেনি, আর তাছাড়াও এই ছেলেগুলোকে দিয়ে জানসানো হয়নি। এভাবে এই উকিলটা কোনো লজিক ছাড়া এসব বলে যায়। তবে কোর্টে যথাযথ প্রমাণের প্রয়োজনও ছিল। কেসটা আগে বাড়ানোর জন্য শক্ত প্রমাণের প্রয়োজন। তাই আজকের মতো কোর্ট এইখানে শেষ করে পরবর্তীর জন্য আরেকটা তারিখ দিয়ে দেয়, যাতে পুলিশ আরও প্রমাণের সাথে কেসটা এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক ওই দিন রাতেই মীরাদের বাসায় দেখা যায় ও ছেলেগুলোর পরিবারের পক্ষ থেকে একটা লোক আসে মীরার মা বাবার সাথে সেটেলমেন্ট করার জন্য, অর্থাৎ ওই ছেলেগুলোর বাবারাই একে পাঠিয়েছে। এই সাথে করে ব্যাগ ভর্তি অনেকগুলো স্বর্ণের বার আর টাকা নিয়ে এসেছিল। মীরার বাবাকে এগুলো দিয়ে বলছিল যে তোমরা কেসটা তুলে নাও, কিন্তু মীরার বাবা ওকে ধরে 2-4টা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে যে তোর সাহস কিভাবে হয় আমাদের কিনতে এসেছিস, বল তোকে কে পাঠিয়েছে। কিন্তু এ সেটা বলে না, মারধর খেয়ে তাড়াতাড়ি সেখান থেকে সে চলে যায়। তো পরবর্তী দিন কোর্টে আবারও কেসটা শুনানি শুরু হয়। আজ তো পুলিশরা সেই ভিডিওটা কালেক্ট করে নিয়েছে, অর্থাৎ মীরার সাথে খারাপ করার সময় বিকাশ রাজ যেটা ইনস্টাগ্রামে আপলোড করেছিল। ভিডিওটা ডিলিট করে দিলেও পুলিশরা সেটা পেয়ে গেছে। আর এইসব যখন কোর্টে পেশ করা হয় তখন জাজেরও আর কিছু শোনার এবং বোঝার বাকি নেই, সোজা তার সাজা শুনিয়ে দেয়। এদের 5 জনের অপরাধ এবং তাদের কর্মকাণ্ডগুলো দেখে এদেরকে আজীবনের জন্য কারাদণ্ড দেওয়া হলো। যে অপরাধ তারা করেছে কোনো মাইনরের মতো তাদের ট্রিট করা হবে না, বরঞ্চ অ্যাডাল্ট হলে যে শাস্তি হতো এদেরও সেটাই হোক। ব্যাস, এই সাজাটা শোনার পর মীরা এবং তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারা যেন ইনসাফ পেল। এদিকে 5 জন তো তাদের সাজা শুনে কান্না করতে শুরু করে দেয় যে কি হয়ে গেল এটা। তো এভাবেই এই 5 জনকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর কারাগারে আসার পর ওইখানেও সবাই বিকাশদের ব্যাপারে জানতে পেরে এইখানে সবাই তাদেরকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এইখানেও তাদের নানা রকমের কথা শোনাতে শুরু করে যে আচ্ছা বেটা, তাইলে তোরা এই কাজ করে এসেছিস। এই একই কারাগারের মধ্যে সাহিল নামের ওই ছেলেটাও ছিল, যে ওই কয়েক বছর আগে ওই ছোট্ট মেয়েটির পরিবারকে অ্যাক্সিডেন্ট করে মেরেছিল না, সেই সাহিল। এই সাহিলই এখানে বিকাশকে বেশি পেরেশান করে, তার সাথে অনেক খারাপ আচরণ করছিল। এখন একদিকে তো আগে থেকে বিকাশের মাথার উপর রাগ জমেছিল, উপর থেকে সাহিলের এসব কিছু। তাই সে সাহিলের এইসব আর সহ্য না করে সোজা তার উপরে হাত তুলে দেয়, যা দেখে এখন কারাগারের সবাই ভয়ে তরতর করে কাঁপতে শুরু করে। কারণ এর আগে সাহিলের উপর কেউ হাত তোলার সাহসই করেনি। সাহিল ওরকম একজন গুন্ডা ছিল। তো এইখানেই এইভাবে শুরু হয় বিকাশের কারাগারের অন্যরকম একটা জার্নি। বিকাশও এখন তার পুরো দাপটের সাথেই এখানে থাকতে শুরু করে, যার পর এইভাবেই দেখতে দেখতে 6টা বছর পার হয়ে যায়। আর এই 6 বছর পর গিয়েই বিকাশের মা দিব্যা প্রথমবারের মতো কারাগারে আসে বিকাশের ব্যাপারে কথা বলার জন্য। বিষয় হচ্ছে দিব্যা বিকাশকে 3 মাসের জন্য প্যারোলে জেল থেকে বের করতে চায়, কারণ সে বিকাশের আইআইটি ইন্টার্ন এক্সামটা কমপ্লিট করাতে চায়, যেটাতে কোনো রকমে সে পাশ করে গেলে যাতে জেলে থেকে সে পড়ালেখা চালাতে পারে। তারপর যদি কোনো দিন জেল থেকে ছাড়া পায় তাহলে জীবনে কিছু একটা করতে পারবে, এটাই আর কি। এইসব জানার পর অফিসার এখানে দিব্যাকে বলে, আপনি 6 বছর পর এই প্রথমবারের মতো আপনার ছেলের ব্যাপারে কথা বলতে এসেছেন, কিন্তু যেমনটা আপনি মনে করছেন আপনার ছেলে আর আগের মতো নেই। হয়তো আপনারা সবাই মনে করেছেন এই 6 বছরে সে সাজা কেটে অনেকটা শুধরে গেছে, তাই তো? কিন্তু না, সে আগের থেকে আরও বেয়াদব হয়ে গেছে। এখানে আমরাও দেখি সেইটাই। বিকাশ পুরোটাই চেঞ্জ, পুরোটাই অন্যরকমের হয়ে গেছিল, যেন একটা অনেক বড় গুন্ডা। ও সাহিলের মতো সে জেলের ভিতরে থেকেই যত রকমের ইলিগেল কাজকাম আছে ওইগুলো করছে।
এখন মায়েরও আর কেয়ার করার, মা তো মাই। তার স্বপ্ন ছিল তার ছেলে যেহেতু পড়ালেখায় ভালো ছিল, এই আইআইটি ইন্টার্ন এক্সামটা সে অনেক ভালো করবে। তার জন্য সে চাইছিল আর কি যদি কোনোরকম তাকে বুঝিয়ে সুঝিয়ে এক্সামটা কমপ্লিট করা যায়। অফিসারকে অনেক রিকোয়েস্ট করাতে অফিসারও নিয়ম অনুযায়ী বিকাশকে 3 মাসের জন্য প্যারোলে মুক্তি দিয়ে দেয়। কিন্তু যখনই এখানে বিকাশ তার মায়ের সামনে আসে, তখন সে তার মায়ের দিকে তাকায়ও না পর্যন্ত, সোজা গিয়ে গাড়িতে বসে পড়ে। তবে দিব্যাও সিদ্ধান্ত নিয়েছে সে তার ছেলেকে পরিবর্তন করবেই। সে যে অপরাধ জগতে ঢুকে পড়ছে না, ওখান থেকে সে তাকে বের করবেই। তো এখানে যেতে যেতেই একটা সিগন্যালে যখন তাদের গাড়িটা দাঁড়ায়, তখন বিকাশ এখানে একটা মোবাইল ফোন নিয়ে সোজা তার এক বন্ধুকে কল দেয়, যেও কিনা সবে মাত্র জেল থেকে ছাড়া পেল। বিকাশ তার অ্যাড্রেস নিয়ে সাথে সাথে ওইখানে গাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে যেতে শুরু করে। বেচারে দিব্যা বিকাশকে থামানোর অনেক চেষ্টা করে, এদিক সেদিক তাকে খুঁজে যায়, কিন্তু কোথাও সে তাকে পায় না। কারণ বিকাশ তো এদিকে এসে তার বন্ধুরার সাথে আচ্ছা মতো নেশা করছিল। মাঝপথেই সে প্রচুর পরিমাণে নেশা করতে শুরু করে দেয়। একটু পর দিব্যাও সেইখানে এসে পৌঁছে, আর নেশায় দুধ হয়ে থাকা বিকাশকে নিয়ে সে তার বাসার দিকে রওনা দেয়। মহল্লায় প্রবেশ করার সাথে সাথেই আশপাশের লোকজন সবাই দিব্যাকে নিয়ে নানা রকমের কথা বলছে যে আমাদের এই সোসাইটি অনেক নামি দামি একটা সোসাইটি, এখানে সবাই আমরা শিক্ষিত পরিবারের, এরকম একটা অপরাধীকে নিয়ে যে কিনা এখনো নেশার মধ্যে আছে, তাকে নিয়ে এইখানে কেন এসেছ? এইখানে তাকে রাখা যাবে না, তাকে এখানে রাখা আমাদের বউ বাচ্চাদের জন্য সেফ হবে না। এরা তো এইভাবে দিব্যাকে কথা শোনাচ্ছিল। তখন সেইখানে দিব্যার স্বামী এসে বলে, আরে আমরা আমাদের টাকা এখানে ঘর কিনেছি, সে এইখানে থাকবে, তোমরা যা করতে পারো করো গিয়ে। এ বলে সে সবাইকে ভাগিয়ে দেয়। যদিও এইখানে একটা বিষয় আমরা জানতে পারি, বিকাশের জেলে যাওয়ার পর তার বিষয়টা নিয়ে দিব্যা এবং তার স্বামীর মধ্যে ঝগড়া লাগতে লাগতে সে ঝগড়া এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে। দুজনের ডিভোর্স হয়ে গেছিল, একসাথে থাকে না। এখন জাস্ট ছেলের পেরুলে ছাড়া পাওয়ার কথা শুনেই দিব্যার স্বামী তাকে দেখার জন্য এসেছিল। তো এদিকে বিকাশকে বাসায় নিয়ে এসে দিব্যা তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, তার যত্ন নিচ্ছে, কিন্তু এই বিকাশ এখনো পুরোপুরি নেশায়। পরবর্তী দিন সকালে দিব্যা ঘুম থেকে উঠে বিকাশকে তার রুম থেকে ডাকতে যায়। অনেক ডাকাডাকির পরও বিকাশ দরজা খুলছিল না দেখে এক পর্যায়ে দিব্যা যখন নিজের দরজা খুলে ভিতরে যায়, তখন দেখে বিকাশ একটা মেয়েকে নিয়ে এসে তার সাথে শুয়ে আছে। দিব্যা দুজনের উপরে পানি ঢেলে দিয়ে দুজনকে জাগায়। মেয়েটিকে বকতে শুরু করে, কে তুই? জলদি এখান থেকে বের হ। জানি না মেয়েটা কে, হয়তো কোনো প্রস্টিটিউট হবে। দিব্যা তাকে ভাগিয়ে দেয়, এরপর বিকাশকে ধরে বকতে শুরু করে। তারপর দিব্যা বিকাশকে বাইরে ও জায়গায় নিয়ে যায় যেখানে দিব্যা ইন্টার্ন এক্সাম দেওয়া আরও কিছু বাচ্চাদের কোচিং করাতো। বিকাশকে সেইখানে এজন্য নিয়ে আসে যাতে বিকাশকে ওইখানে বসিয়ে এদের সাথে পড়িয়ে সে তার এক্সামটা দেওয়াতে পারে। কিন্তু ও যে বিকাশ তো পুরোটা বিয়াদব হয়ে গেছিল, তাই এত সহজ তো হবে না তাকে শুধরানো। এখানে সে শুরু করে দেয় বাকি স্টুডেন্টগুলোকে প্যারেশান করতে, এমনকি সবার সামনে সে বই খাতাগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়ে সিগারেট খেতে শুরু করে। সোজাসুজি বলে দেয়, আরে পড়ালেখা তো আমি কখনো ছেড়ে দিয়েছি, এইসবের মধ্যে আর আমাকে টেনে লাভ নেই, আমাকে আমার হালতে ছেড়ে দাও তোমরা। এইসব বলে টলে বিকাশ সুজাতার ওই নেশাওয়ালা বন্ধুটার কাছে চলে যায়, যেখানে আজ নেশার পাউডার সাপ্লাইয়ের অনেক বড়সড় একটা ডিল হতে চলেছিল। আর এখানে গিয়ে দেখা যায় সেই ডিলটা করার জন্য এসেছিল সেই জয়দেবী। মূলত সে তার ভেষভূষ বদলেই এই ডিলটা কে কে করছে তাদেরকে ধরার জন্য এসেছিল। কারণ জয়দেব এখন ছিল নার্কোটিক ডিপার্টমেন্টের অফিসার। অনেক দিন ধরে সে এই লোকগুলোকে ধরার পিছনে লেগে আছে। মূলত এখানে লোকেশন জয়দেবকে দিব্যা দিয়েছে, কারণ দিব্যা জানতো যে বিকাশ স্যার ওই নেশায় বন্ধুটার সাথে মিলে এইখানে আসবে। এরা জয়দেবের কথাবার্তা শুনে যখনই বুঝে যায় যে এ তো পুলিশের লোক, তখনই এখানে শুরু হয়ে যায় গোলাগুলি। জয়দেবের পুরো টিম ওইখানে এসে হাজির, আর দুই পক্ষের গোলাগুলিতেই অনেকগুলো লোক মারা যায় এখানে। যারা বাকি ছিল তাদের গ্রেপ্তার করে নেওয়া হয়। শুধুমাত্র বিকাশকেই জয়দেব দিব্যার কাছে নিয়ে আসে, কারণ জয়দেব জানতে পেরেছে বিকাশ পেরুলে ছাড়া পেয়েছে, আর দিব্যা তাকে এরকম ইন্টার্ন এক্সাম কমপ্লিট করাতে চায়। জয়দেব সোজাসুজি বিকাশকে বলে দেয়, 6 বছর জেলে থাকার পরও তুই শুধরাসনি, আজ তোর মায়ের জন্য তোকে ছেড়ে দিলাম। দোয়া কর পরের বার যদি আমার হাতে লাগিস তাইলে আর সুযোগ পাবি না, সোজা এনকাউন্টার। এইভাবে জয়দেব তাকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এত কিছু পরও বিকাশের মস্তিষ্ক পুরোটা বিগড়ে গেছিল। তার ভিতরে যে ক্রিমিনাল মাইন্ড ঢুকে পড়েছিল। ও সময় রাতেই তার যত আওয়ারা লোকজনের সাথে পরিচয় আছে গুন্ডা ফান্ডা সবাইকে বাসায় নিয়ে এসে জমিয়ে পার্টি করতে শুরু করে দেয়। মানে পুরোপুরি আবারও নেশার জগতে ঢুকে যায় আর কি। এবার দিব্যার হয়ে যায় মাথা গরম। সোজা সে তার গান নিয়ে এসে সবাইকে ভয় দেখাতে শুরু করে। এটা দেখে ভয়ে সবাই পালিয়ে তো যায়, কিন্তু বিকাশ বলে, ও হো, এটা তোমার লাইসেন্স করা পিস্তলটা তাই তো? এক কাজ করো, এটা দিয়ে আমায় মেরে দাও, সব টেনশন শেষ হয়ে যাবে। তোমরা এমনটাই তো চাও তাই তো, যে আমি মরে যাই তারপর তোমরা ফ্রি। এইসব বলে টলে বিকাশ নেশার হালতেই তার মায়ের থেকে পিস্তলটা নেওয়ার চেষ্টা করছিল তার নিজের উপরে চালিয়ে দেওয়ার জন্য।
বিকাশ এতটাই নেশার হালতে ছিল সে বুঝতে পারছিল না যে সামনে সেটা তার মা। সে তার মায়ের সাথে ওইখানে অনেকটা বেয়াদবি আচরণ করে ফেলে। এমনকি এক পর্যায়ে এই নেশার হালতে সে সব কিছু ভুলে গিয়ে সে খারাপ উদ্দেশ্য নিয়ে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখনই দিব্যা তাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। তারপর একের পর এক কাঁচের বোতলগুলো তার মাথায় মারতে শুরু করে, বলে আজ আমি বুঝতে পারছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোর মতো একজন নরপশু জন্ম দেওয়া। আজ নিজের উপর ঘৃণা হচ্ছে, তোকে আমার সন্তান বলতেও লজ্জা হচ্ছে। আমার অনেক বড় ভুল করেছি আমি তোকে বের করে। দিব্যা এতটাই ভেঙে পড়ে আর এতটাই কষ্ট পায়, সে নিজে ওখান থেকে নেশার একটা বোতল নিয়ে ডক করে খেতে শুরু করে। এর সাথে বিকাশকেও ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয় যে যা গিয়ে মর কোথাও। সারা রাত ওভাবে পার হয়। বিকাশও যেন তার ভুলটা একটু আধটু বুঝতে পেরেছে যে আসলেই সে এটা ঠিক করেনি। দিব্যা তো এখনও ওইখানে বসেই নেশা করে যাচ্ছিল। জীবনে প্রথমবারের মতো সে নেশা করেছে। বিকাশ বাসায় ঢুকে এমন পরিস্থিতি দেখে আস্তে আস্তে তার মাকে বলে যে মা বেশ অনেক হয়েছে, এবার এসব ফেলো, এসব বন্ধ করো। কিন্তু দিব্যা তার কথা কেন শুনবে? সে তো দিব্যার কথা শোনেনি। তাই দিব্যা আরও নেশা করতে শুরু করে দেয়, পাবে নাইট ক্লাবে এদিক সেদিক যেতে শুরু করে দেয়। এমন পরিস্থিতিতে পড়ে বিকাশও তার মাকে সামলাতে শুরু করে। সে কিছুতেই তার মাকে এইভাবে একা ছাড়তে পারছিল না। এমন হালতে বিকাশও যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল, অর্থাৎ ঠিক হচ্ছিল আর কি। দিব্যাও যেন কাঁটা দিয়ে কাঁটা তুলছে, অর্থাৎ যেভাবে ছেলেকে ঠিক করার প্রয়োজন সে ওটাই করে। এক পর্যায়ে গিয়ে যখন দেখে সত্যি বিকাশ বদলে গেছে, তখন গিয়ে দিব্যাও এই নেশা করা বন্ধ করে। বিকাশও এবার তার মায়ের পাশে বসে বলে যে মা আমি পড়ালেখা করতে চাই, ইন্টার্ন এক্সামটা কমপ্লিট করতে চাই। শুনে দিব্যাও অনেক খুশি। সাথে সাথে খুশি হয়ে ছেলেকে টিউশন দিতে শুরু করে, তাকে পড়াতে শুরু করে। বিকাশও এখন ভালো মতো পড়ালেখা করছে। মায়ের ওই কোচিং সেন্টারে গিয়েও বাকি বাচ্চাদের সাথে বসে এখন পড়ছে। আর এইভাবেই দেখতে দেখতে এক্সামের ডেটটাও কাছে চলে আসে। কাল ছিল তাদের এক্সাম। ঠিকের আগের দিন রাতেই বিকাশের ওই 5 বন্ধুগুলোর মধ্য থেকে একজন, যেও কিনা প্যারোলে ছাড়া পেয়েছিল, সে বিকাশের সাথে সে দেখা করে। এখানে বিকাশকে সে একটা শকিং করা বিষয় জানায় যে আমাদের সাথে এত কিছু হতো না যদি পুলিশ ওই দিন ওই ভিডিওটা না পেত। আর তুই জানিস পুলিশকে সে ভিডিওটা কে দিয়েছে? সেটা তোর মাই দিয়েছে। তোর মায়ের জন্যই আমাদের 6-6টা বছর পুরো জিন্দেগি বরবাদ হয়ে গেছে। ওই দিন এইসব করার পর প্রমাণ মেটানোর জন্য ভয়ে ওই দিন তুই তোর মোবাইলটা বাথরুমে ফ্লাশ করে দিয়েছিলি, কিন্তু তোর মাই সেটা আবার ওইখান থেকে তুলে পুলিশকে দিয়ে দিয়েছিল, যেখান থেকে তারা ভিডিওটা পায়। আমাদের জিন্দেগি বরবাদ করার জন্য তোর মাই একমাত্র দায়ী বিকাশ। এখন এইসব শুনে বিকাশ যে কিনা বদলানোর চেষ্টা করছিল, তার মাথা তো খারাপ হয়ে যায় যে আমার মা হয়ে সে এমনটা কিভাবে করতে পারলো। এটা তার কাছ থেকে আমি জিজ্ঞাসা করবই। রেগে মেগে বিকাশ ওখান থেকে তার মাকে ধরার জন্য যাচ্ছিল কি, তখনই রাস্তায় তার সাথে টক্কর হয়ে যায় ওই জেলে থাকা সেই গুন্ডা সাহিলের সাথে। দুজনের মধ্যে জেলে আগে থেকে একটা শত্রুতামি চলছিল। এখন জেল থেকে সাহিলও ছাড়া পেয়ে বিকাশের কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছে। পূর্ব শত্রুতা থেকে দুজনের মধ্যে একটা ফাইট হতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে সেখানে হাজির হয়ে যায় পুলিশ। পুলিশ সাহিলের পিছনে লেগেছিল তার নেশার ধান্দাটা খুঁজে বের করার জন্য। পুলিশকে দেখে সাহিল সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে জয়দেব তার টিমকে বলে দেয় যে সাহিলকে জীবন্ত ধরতে হবে, কারণ তারা কোথায় কোথায় নেশার ধান্দা চালাচ্ছে আর কে কে চালাচ্ছে এই সবগুলো ডিটেলস তার কাছে আছে। এদিকে সাহিল তো পুলিশের চোখে ফাঁকি দিয়ে সোজা তার আড্ডায় চলে যায়। ওইখানে গিয়ে সে তাড়াতাড়ি তাদের ধান্দার সবগুলো ডিটেলস তার লোকদেরকে আগে একটা পেন ড্রাইভের মধ্যে কপি করে নিতে বলে, কারণ যে কোনো সময় পুলিশ এখানে এসে পৌঁছাবে। তো এভাবে সাহিল সবগুলো ডিটেলস পেন ড্রাইভের মধ্যে নিয়ে এখানে সব প্রমাণগুলো মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করলে একটু দূর আসতে দুর্ভাগ্যবশত বড়সড় একটা গাড়ির সাথে তার হয়ে যায় বড়সড় একটা অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্টে এই সাহিল বেটার জায়গায় খালাস। জয়দেবরাও সাথে সাথে ঘটনাস্থলে আসতেই তারা সাহিলের কাছ থেকে সে পেন ড্রাইভটাও পেয়ে যায়, যার মধ্যেই এই ধান্দার সবগুলো ডিটেলস দেওয়া ছিল। বেশ, জয়দেবরা এটাই চাইছিল। দূর থেকে দাঁড়িয়ে বিকাশ ওই সব কিছু দেখে ভয় সেখান থেকে পালাতে শুরু করে যে সেই না সবের মধ্যে ফেসে যায়। আবার ওই সময় দিব্যা তাকে কলের উপর কল করছিল যে কাল তোর এক্সাম, কোথায় তুই? কিন্তু বিকাশ তো সব কিছু জানার পর এখন তার মায়ের উপর অনেক রাগ তার, যে কেন ওই ভিডিওর প্রমাণ সে পুলিশদের হাতে তুলে দিল। এই রাগ অভিমান সবকিছু এক জায়গায় হওয়ায় বিকাশ সারা রাত ওই দিন আর বাসায় ফেরে না। পরবর্তী দিন এক্সামের দিন দিব্যারা সবাই এক্সাম হলের বাইরে বিকাশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বিকাশ আসে না। দেখতে দেখতে এক্সামের সময় শেষ হয়ে যায়, এমনকি তার পেরুলের সময়ও। আর ঠিক এভাবেই এক্সাম শেষ হওয়ার পর গিয়েই বিকাশ সেখানে এসে সোজা পুলিশের গাড়িতে গিয়ে বসে পড়ে। পুলিশরা তাকে নিতে এসেছিল, কারণ তার পেরুলের 3 মাসের সময় যে শেষ।
তো এরপর কি আর বিকাশকে আবারও হাজতে নিয়ে যাওয়া হয়। এসবের দিবিয়া অনেকটাই কষ্ট পায়। তার এত এত মেহনত সব কিছু জ্বলে গেল। এত করে সে চেষ্টা করলো তার ছেলে যে ভুলটা করেছে সেটা এভাবে হলেও শুধরানোর, কিন্তু পারল না। আর এইসব কিছু দেখিয়েই সিন চলে আসে প্রেজেন্টে। এই সব কিছু এতক্ষণ দিবিয়া কোর্টে এসে সবাইকে বলছিল ও যে সে তার নিজের উপরে যে কেস করেছে ওটার কারণেই। বলে, জজ সাহেব, আমার শাস্তি হওয়া উচিত। আমি এই জন্যই নিজের উপর নিজে কেস করেছি, কারণ আমার ছেলে শুধু একা অপরাধী না, আমি নিজেও অপরাধী। আমি আমার ছেলেকে সঠিকভাবে লালন পালন করতে পারিনি, এটাই হচ্ছে আমার অপরাধ। যতটুক শাস্তি পাওয়ার হকদার আমার ছেলে, ততটুক শাস্তি পাওয়ার হকদার আমি নিজেও। দিবিয়ার এইসব কথাগুলো শুনে পুরো কোর্ট নিস্তব্ধ। যার পর গিয়ে একের পর এক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে শুরু করে যে আমরাও আমার বাচ্চাদের সঠিকভাবে লালন পালন করতে পারিনি, শাস্তি দেওয়ার তো আমাদেরও দিন। অর্থাৎ দিবিয়ার কথা শুনে সবার চোখ খুলে গেছে। সব মা বাবারাই নিজেদের সন্তানদের লালন পালনের ক্ষেত্রে নিজেদেরকে এখন দায় মনে করতে শুরু করেছে, যেটা অবশ্য সত্যিও। কিন্তু কি আর হবে, জাজ তো এভাবে সবাইকে সাজা দিতে পারবে না। তাই সে সবাইকে তাদের সন্তানদের ভালো মতো দেখাশোনা এবং লালন পালন করতে পরামর্শ দিয়ে কেসটা ডিসমিস করে। দিবিয়া অনেকটা ভেঙে পড়েছিল, তার ছেলেকে সে শুধরাতে পারল না। এইসব নিয়ে মন খারাপ করে কোর্ট থেকে বের হতেই পুলিশ অফিসার জয়দেব বিকাশকে নিয়ে দিবিয়ার কাছে এসে হাজির। বলতে শুরু করে দিল্লিতে আরেকটা ইন্টার্সের এক্সাম হবে, আইআইটি, যেটার সময় 2 সপ্তাহ পর। যারা যারা এটা দিতে পারেনি তাদের জন্য আরেকটা সুযোগ। তাই আমি বিকাশের পেরোলে মুক্তিটাও আরেকটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে সে নিজেকে বদলানোর আরেকবারের জন্য সুযোগ পায়। তবে বিকাশ বলতে শুরু করে, না না, আমার আর কোনো সুযোগের প্রয়োজন নেই। আমি তো বেঁচে থাকতেও চাই না। ছেলে মানুষের বসে পড়ে যে ভুলটা আমি করেছি, এর জন্য আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে খুঁড়ে খুঁড়ে মরছি। সমাজের কাছ থেকে ধিক্কার, লাঞ্ছনা এগুলো সহ্য করে গেছি সবসময়। হ্যাঁ, শয়তানের ধোকায় পরে আমরা ভুল না হয় করে ফেলেছিলাম আর কি। তাই বলে পুরো সমাজ আমাদের যেভাবে দূরে ঠেলে দিল, সবাই নানা রকমের কথা শুনিয়ে যাচ্ছে। তাই বেঁচে থেকে আমার আর কী বা হবে? এর চেয়ে বরং ভালো হয় তোমরা আমাকে মেরে দাও। জয়দেব বিকাশকে বোঝায় যে দেখো, তোমার মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, এত এত পরিশ্রম করেছে। তাই নিজের জন্য না হলেও তার জন্য একবার ভাবো, যে ভুলটা করেছ ওটা শুধরানোর এটাই একমাত্র উপায়। বেটা, মাথায় রেখো, জিন্দেগি কিন্তু বারবার তোমাকে সুযোগ দিবে না, তাই সবাইকে দেখিয়ে দাও। এইসব শুনে এবং মায়ের দিকে তাকিয়ে বিকাশও শেষবারের মতো রাজি হয়ে যায় যে সে এক্সামটা দিবে, নিজেকে বদলাবে। তার জন্য পরবর্তী দিন মাকে নিয়ে এসে যায় হচ্ছে ডিস্ট্রিক্ট সেশন কোর্টে এক্সাম দেওয়ার জন্য। এখান থেকে পারমিশন নিতে হবে। কিন্তু এইখানে ঢুকতেই চলে আসে মুভির ধামাকাদার এক টুইস্ট। দেখা যায় বিকাশকে যে জাজের কাছ থেকে পারমিশন নিতে হবে, সে জাজ অন্য কেউ না, বরঞ্চ সে মীরাই, যার সাথে তারা আজ থেকে 6 বছর আগে উসব করেছিল, যার জন্য আজ এত সব কিছু। মীরা সব কিছু ভুলে এই 6 বছরে নিজেকে এমনভাবে গড়ে তুলেছে, সুজা একজন ডিস্ট্রিক্ট জাজ হয়ে গেছে। এখন বিকাশ মীরাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে, এমনকি কান্নাও করে দেয়। মীরার কাছেও যখন তার ফাইলটা নিয়ে আসা হয়, তখন মীরা দেখে আজ তাকে এমন একটা অপরাধীকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিতে হবে, যেই অপরাধটা কিনা তার সাথে হয়েছিল। মীরার আশপাশের লোকজন সবাই তো বলছিল, এই ছেলে এমনই খারাপ একটা ছেলে যে কিনা সমাজের জন্য ক্ষতিকর, একে তো দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে ভুল করা, দিও না একে সুযোগ। কিন্তু আশপাশের সব কথা নজরআন্দাজ করে মীরা খুবই শান্তিভাবে তার নিজের মনের কথা শোনে। একদম স্বাভাবিকভাবেই বিকাশের কাছ থেকে এক্সামের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, অর্থাৎ নিয়ম অনুযায়ী দেখছিল সে এক্সামের জন্য কতটা প্রিপেয়ার। বিকাশও তার কাঁপা কাঁপা গলায় মীরার সব প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিয়ে যায়। যার পর গিয়ে মীরা এখানে অনেক বড় একটা সিদ্ধান্ত নেয়, যেটাই প্রমাণ করে একজন জাজ হিসেবে তার মধ্যে যে কী গুণটা রয়েছে। অর্থাৎ সে এখানে বিকাশকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, সাথে তাকে তার আগামী জীবনের জন্য বেস্ট অফ লাকও বলে। বিকাশও খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে তার মায়ের কাছে আসে। ফাইলে অ্যাপ্রুভালের শিল দেখে দিবিয়া অনেক হ্যাপি। বিকাশ কান্না করতে করতে তার মায়ের পায়ে পড়ে যায়, সাথেই সিনেমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় অনেক কিছু। বিকাশ অপরাধ করেছে, কিন্তু সেই অপরাধের প্রায়শ্চিত্ত করে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, ওটাই ছিল দিবিয়ার মতো একজন মায়ের আসল শিক্ষা। আর মীরাও তার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় ওইখানে থেমে না থেকে সেও সামনের দিকে এগিয়ে গেছে, যেটাই তাকে জীবনের আসল লিডার বানিয়েছে। মীরা যদি আজ সবকিছু মাথায় রেখে বিকাশের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে অ্যাপ্রুভাল না দিত, তাহলে আজ হেরে যেত মনুষ্যত্ব, হেরে যেত এমন এক অপরাধী যে কিনা তার অপরাধ কবুল করে প্রায়শ্চিত্ত করে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এই মুভি আমাদের এটাও শিক্ষা দেয়, সন্তানদের উপর মা বাবার দায়িত্ব কেমন, সন্তান কখন কার সাথে সঙ্গ দিচ্ছে। যদি মা বাবার গাফিলতির কারণে সন্তান কোনো অপরাধ করে বসে, তাহলে সেই অপরাধের ভাগিদার সে মা বাবা নিজেরাও। এইভাবে দেখতে দেখতে মুভিটা এখানে শেষ হয়।
তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমাদের পরিবার 2 লাখের অনেক কাছাকাছি, তাই তাড়াতাড়ি এটা পূর্ণ করে দিন। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।